আলোচনা চলছিল আড়ি বা অতি পর্বের কবিতাগুলো কিভাবে আবৃত্তি করা হবে। তো তার কিছু কিছু উদাহরণ দিয়েছি এবং আরও কোনখান থেকে করা যেতে পারে এরকম দু চারটে জায়গাও বলে দিয়েছি। সত্যেন্দ্রনাথ দত্ত। আজকে আরও কিছু সেরকম কবিতার কথা বলবো যেগুলো পাওয়া যাবে, যেখানে পাওয়া যাবে। নজরুল বেশি ঘাঁটলে সবটা অনেক এরকম কবিতা পাওয়া যাবে যেখানে অতিপর্ব আছে। সত্যেন্দ্রনাথ দত্ত ঘাঁটার কথাও আগের দিন বলেছিলাম, দু একটা কবিতার নামও বলে দিয়েছিলাম। রবীন্দ্রনাথের প্রচুর গান এরকম আছে, ছোট ছোট। রবীন্দ্রনাথের সব গানই তো আসলে একটা নিটোল কবিতা। সেখানে ছন্দ কিন্তু একবারে পড়ার দিক থেকেও পাকা। কিছু গান আছে যেগুলো ছন্দে পড়া যায় না, সুর দিয়ে বললে তবেই পূর্ণতা পায়, কিন্তু এরম প্রচুর গান আছে। সেই রকম বেছে বেছে যদি করা যায় সেগুলোও খুব ভালো আবৃত্তি হতে পারে। তারপরে যদি আমরা একটু এগিয়ে এগিয়ে যাই তো প্রেমেন্দ্র মিত্রে খুব একটা অতিপর্বযুক্ত কবিতা পাওয়া যায় না, কিন্তু বুদ্ধদেব বসুর বড়দের লেখা কবিতাতেও আছে, ছোটদের জন্য লেখা কবিতায় তো আছেই। এবং ওই সময়ের মধ্যে আর যারা, তাদের মধ্যে বিষ্ণুদেরও কিছু কবিতা আছে যেখানে অতিপর্বের ব্যবহার আছে। তার উপরে যদি আমরা যাই তাহলে আধুনিক কবিদেরও অনেক কবিতাতেই এই ধরনের অতিপর্বের ব্যবহার আছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীতে আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বড়দের কবিতাতেও আছে, ছোটদের জন্য যেসব ছড়া লিখেছেন তার ভেতরে অনেক জায়গাতেই অতিপর্বের ব্যবহার আছে। আমি আগেই বলেছিলাম যে কেবলমাত্র সঞ্চয়িতা সঞ্চিতা এই নিয়ে সেই সম্বল করে এই চর্চা সম্ভব নয়। সব কবিদের বই থাকতে হবে এবং এই আবৃত্তির পাঠগুলো যেমন একটা একটা করে অনুশীলন করা হচ্ছে, তার পাশাপাশি সব কবিদের কবিতার বইও পড়তে থাকতে হবে। অনুশীলনের একটা সময় তো দিতেই হবে, তাছাড়াও পড়াশুনো করার জন্য একটা সময় চাই। না হলে এই যে বলছি অতিপর্ব আবৃত্তি করার কথা, অতিপর্বযুক্ত কবিতা, তো আগের থেকে পড়া টড়া থাকলে মনে পড়বে যে ওইখানে একটা এরকম দেখেছি, তাহলে নির্বাচন করতে সুবিধা হবে। এবং তাল কিভাবে হবে সেটা যেমন বুঝিয়েছি, সেটা অনুশীলন করা হয়েছে। তেমনি এক এক কবিতার এক এক বৈশিষ্ট্য। তো কোনোটার মধ্যে হয়তো বিদ্রোহ বিপ্লবের কথা আছে, কোনোটা প্রেমের কথা আছে। সেই কবিতার বৈশিষ্ট্য বজায় রেখে সেই কবিতার ভেতরে যে বাক্যগুলো, সেটা কীরকম স্বরে কীরকম সুরে বলা হবে সেগুলো বুঝে নিয়ে তাল বজায় রেখে বলতে হবে। এই করতে করতে ওই তালে কবিতা বলার যে একটা আড়ষ্টতা সেটা কেটে যাবে। আমি আগের দিন বলেছিলাম যে এই অতিপর্বযুক্ত কবিতা যেগুলো, সেখানেও আমরা দাঁড়াবার জায়গা পেতে পারি এবং দাঁড়াবার দরকারও আছে। তো এই প্রসঙ্গে আমি বারবার একটা কবিতার নাম বলছি, আজ সৃষ্টি সুখের উল্লাসে। তো ওখানে কাজী সব্যসাচীর একটা রেকর্ড আছে যেটাতে একদমই থামা টামা নেই, আর তবলার তালের সঙ্গে উনি একটানা বলে গেছেন। অনেকেই সেই আবৃত্তিটা শুনে এটাকে সেরকম হুড় 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 করে তালে 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 বলে যায়, অথচ কবিতাটার ভেতরে প্রচুর দাঁড়ানোর জায়গা আছে, সেগুলো খুঁজে নিতে হবে। তো ওই অন্য অগ্রজই হোক সমসাময়িক হোক তাদের আবৃত্তি শুনবো, শুনে সেটা উপভোগ করব, তাতে শেখবার মতো কিছু থাকলে শিখব, কিন্তু সেইটাকে নকল করব না। আমাকে আমার বোধ বুদ্ধি দিয়ে আবৃত্তিটা করতে হবে। সেটা করতে গেলে দেখা যায় যে এই যে সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটা, তাতে প্রথমত ওই রকম হুড় হুড় করে গোটাটা বলে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। মধ্যে মধ্যে অনেক ফাঁক আছে, অনেক থামবার জায়গা, থেমে চলা, এরম করা যাবে।
প্রত্যেক লাইনের যে অতিপর্ব বা আড়ি সেটাকে তার নিয়ম অনুযায়ী আবৃত্তি করতে হবে। আবার এই কবিতার ভেতরে আমরা যে ওই আগে স্বরের একটা কমা বাড়া শিখছিলাম, সেই কমা বাড়াটাও এখানে আছে। নানান রকম শব্দ, সেই শব্দগুলোকে মানে অনুযায়ী উচ্চারণ করার দরকার আছে। এইভাবে যদি সৃষ্টি সুখের উল্লাসেতে আমরা অতিপর্ব বজায় রেখে থামা, চলা ইত্যাদি সব অনুশীলন করতে থাকি, তাহলে এটা একটা যে যার নিজের নিজের মতো একটা পরিপূর্ণতা লাভ করবে। আগেও বোধহয় বলেছি, আজকে আবারও বলি, যে এই যে অনুশীলনের কথাটা উঠছে এবং আমাদের এই ধারায় প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা গলা ছেড়ে আবৃত্তি করতে হয়। পড়াশোনার সময়টা আলাদা, মুখস্থ করার সময়টা আলাদা। শুধু অন্তত 1 ঘন্টা প্রতিদিন অনুশীলন করতে হয়, তবে গলা সচল হয়, তবে তালের উপরে দখল আসে। তো আমি একটু ওই সৃষ্টি সুখের উল্লাসের থামা চলার 2-1টা জায়গা দেখাই। যেটা বলছিলাম, যে আগেও বলেছি, যে অনুশীলন করা মানে কিন্তু একই কবিতা একইভাবে রোজ আওড়ে যাওয়া নয়। আজকে যেটা করেছি কালকে তার থেকে ভালো করব। এই ভালো কোথায় কোথায় কিভাবে কিভাবে করব সেই ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকা ভালো সারাদিন। যখন বসা হবে তখন সেই ভাবনাগুলোকে আবার ওর মধ্যে ঢোকাবার চেষ্টা করতে হবে। প্রতিদিন আজকের থেকে কালকে আর একটু ভালো করতে হবে, এটাই হচ্ছে অনুশীলন। তো আমি একটা চেহারা দেখাই, আমি আরও ভালো কি করে করতে হবে সেগুলো যদি আমি বলে দিই, তাহলে আর যিনি চর্চা করছেন তিনি কি করবেন? তাকে তো এগুলো নিজের থেকে করতে হবে। এই ধারায় প্রত্যেকের আবৃত্তি আলাদা আলাদা রকম হতে হবে, প্রত্যেকের নিজস্ব ভাবনা চিন্তা তার ভেতরে ঢুকতে হবে। কেউ একটা বলে দিল বা দেখিয়ে দিল, বা কারো একটা রেকর্ড আছে সেইটা কপি করলাম, ওই আবৃত্তির সঙ্গে এই চর্চার কোনো যোগ নেই। এই চর্চাতে প্রতিদিন নিজেকে, নিজের আবৃত্তিটা সাজিয়ে তুলতে হয় ভাবনা চিন্তা দিয়ে। নানান এই অনুশীলনের ক্ষেত্রে যেসব জিনিস শেখা হচ্ছে সেই সব জিনিস প্রয়োগ করে করে। যাই হোক, আমি সৃষ্টি সুখ উল্লাসের একটা দুটো স্তবকে এই ভাবনাগুলোকে একটু, যেটা বলছিলাম যে থামা চলা আছে, বাড়া কমা আছে, শব্দগুলো আলাদা আলাদা করে উচ্চারণ করার প্রয়োজন আছে, একটু করে দেখাচ্ছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফেটে ওই বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। দেখা যাচ্ছে যে আমি একটা না বলছি না, মাঝে মাঝে থামছি এবং যা আমাদের থামা চলার নিয়ম সেই নিয়ম রেখে রেখে তার পরেরটায় ধরছি। যেহেতু এখানে লয়টা একটু দ্রুত নিয়েছি, তাই জন্য থামার সময় যেটুকু সেটাও একটু কম কম পাওয়া যাচ্ছে। এই যেমন শব্দগুলো আলাদা আলাদা উচ্চারণ করলাম, একটু কোথাও জোর বাড়ালাম, কোথাও জোর কমিয়ে দিলাম। গোটা কবিতাটা নিয়ে কেউ যদি এটা ভাবে তাহলে সে অনেক রকম কিছু করতে পারে, এবং তার করাটা আমার করার সঙ্গে মিলবে না। যদি আমাকে শিক্ষক হিসেবে ধরা হয় তাহলে আমি কিন্তু আমার সঙ্গে না মিললেই বেশি খুশি হব যদি কেউ নতুন কিছু করে দেখাতে পারে। তো এইটা হলো অতি পর্ব নিয়ে একটা কাজের কথা। এই রকম আরও অনেক কবিতা খুঁজে পাওয়া যাবে, সে কথা বলেছি। কোথায় কোথায় পাওয়া যাবে? রবীন্দ্র সমসাময়িক কবিদের মধ্যে খুঁজলে বেশি পাওয়া যাবে। তার মানে হলো যতীন্দ্রমোহন বাগচি, কালিদাস রায়, এইসব কবিদের লেখায় তারা অনেকটা রবীন্দ্রনাথকে অনুসরণ করতেন, তো ফলে তাদের কবিতার গঠনে এইসব জিনিসগুলো ঢুকে আছে। সেরকম কবিতা অনেক খুঁজে পাওয়া যেতে পারে, এবং সেগুলো ভালো কবিতা, সেটা আবৃত্তি করাও যেতে পারে। এই প্রসঙ্গটা এই অবধি এসে থামলাম। এর পরে কি দরকার সেটার কথা বলি। এর পরে যেটা দরকার সেটার জন্য আমরা একটা কবিতা নেব, সেই কবিতাটা সঞ্চয়িতায় নেই। সেটা রবীন্দ্র রচনাবলীর খেয়া কাব্যগ্রন্থ থেকে মিলন কবিতা।
আমাদের এখন যেটা করতে হবে যে অতিপর্ব যেগুলো দেখানো আছে এছাড়াও কবিতার মধ্যে থেকে আরও কিছু অতিপর্ব বেরোতে পারে আমাদের থামা চলার কারণে। সেই রকম একটা কবিতা মিলন। মিলন কবিতাটা বই খুলে যদি দেখা যায় তো দেখা যাবে যে এইরকম করে লেখা আছে: আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়ে জুড়ালো আমার জুড়ালো হৃদয়ে প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধি কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। তাহলে একে যদি তালে তালে ঠিক মতন বলা যায়, যেমন লেখা আছে তেমন যদি বলি, তাহলে এরম করে তো তালটা যাচ্ছে: আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়ে জুড়ালো আমার জুড়ালো হৃদয়ে প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধি কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। কিন্তু আমরা যখন মানে বোঝানোর কথা ভাববো তখন তো এই লাইনগুলো এরকম করে বলতে পারবো না। আমাদের কি বলতে হবে না, আমি কেমন করিয়া জানাবো, আমি কেমন করিয়া জানাবো আমার বলতে পারবো না, বলতে হবে আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়ে জুড়ালো। এই তাল যদি তালে তালে যদি যাই তাহলে আমি কেমন করিয়া জানাবো বলে যেই থেমে গেলাম, তারপরে তালটা আসছে কোথায়? আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়, জুড়ালোর উপরে তালটা আসছে, আর এই আমার শব্দটা কেমন একলা হয়ে গেল। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়, এই যে একলা হয়ে গেল মানে কি হলো না, ওই লাইনে লেখা ছিল রবীন্দ্রনাথের, আর এখন আমরা যে আবৃত্তি করলাম তাতে ওই শব্দটা বাইরে বেরিয়ে এলো। যেমন আমি বাইরে ছিল, ওই আমারটাও বাইরে চলে এলো। তাহলে কি দাঁড়ালো না, আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়ে জুড়ালো আমার জুড়ালো হৃদয়ে প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধি কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। তো এখন আমরা এর মধ্যে থেকে চারটে পাঁচটা লাইনে একটা একটা করে শব্দ পেয়ে গেলাম যেগুলো অতিপর্ব হয়ে যাচ্ছে, আমরা থামছি বলে ওই জায়গাটায়। এই রকম কিন্তু অনেক কবিতাতেই হয়, যেটা তালে চলতে চলতে থামলে আমাদের তো নিয়ম হচ্ছে কি না, আমরা তালে চলতে চলতে যেই থামবো আবার পরেরটা ধরতে হবে একটা বিট বাদ দিয়ে, একটা তাল বাদ দিয়ে, এবং সেখানে মিলেও যাচ্ছিল। আমরা যেখানটা দাঁড়াচ্ছি তারপরে আবার যেই তাল ধরছি তাল থেকে আবার কবিতা শুরু হচ্ছিল। কিন্তু এখানে এসে একটা বিভ্রাট হলো, আমরা যেই দাঁড়িয়ে যাচ্ছি ওই একটা শব্দর বাড়তি একলা মতন হয়ে যাচ্ছে, তার পরের শব্দটায় গিয়ে তাল পড়ছে। এরকম কিন্তু অনেক কবিতাতেই হতে পারে, থামতে গেলে একটা শব্দ বেরিয়ে এলো, সেইটা তখন অতিপর্ব হিসেবে সামনে লেখার দরকার থাকে। তো আমরা যদি এইভাবে মিলন কবিতাটা নিয়ে ভাবি তাহলে গোটা মিলন কবিতাটাকে আমাদের আরেকবার করে লিখে নিতে হবে। লিখে নিলে আমরা অনেকগুলো অতিপর্বের শব্দ পেয়ে যাব বাইরে বাইরে। এইটা একটা কবিতা দিয়ে আমরা শিখলাম। তো এরপরে আমরা যদি কল্পনা কাব্যগ্রন্থের যে ছোট ছোট কবিতার কথা বলেছিলাম এর আগে, যে ওখানে অতিপর্ব দেয়া অনেক কবিতা আছে, তো সেখানে ভিখারি বলে একটা কবিতা আছে, সেটাকে যদি ওরকম মানে বোঝানোর জন্য দাঁড়াতে চাই আর তালে তালে বলি তাহলে ওখান থেকেও কিন্তু এরকম দেখা যাবে দু একটা শব্দ বাইরে এসেছে। ওইখানে আর একটা কবিতা আছে যাচনা, যেটায় ওই গানও আছে এগুলো, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, বা কোথাও লিখিও ছাপা আছে। তো এখানেও দেখা যাবে যে আমরা থামলে দুটো একটা শব্দ অতিপর্ব হয়ে যাচ্ছে। তো এই কাজটা সাধারণত আমরা করে থাকি যে দুটো কবিতা দিয়ে আমাদের অনুশীলনের আসরে। সেখানে বিমলচন্দ্র ঘোষের ছবি বলে একটা কবিতা এবং অমিতাভ গঙ্গোপাধ্যায়ের পরন কথা বলে একটা কবিতা আছে।
তো সেটা তো সবার সবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তাই ওই দুটো জানা থাক, আমি নাম বললাম, কিন্তু ওটা পাওয়া যাবে না। তার পরিবর্তে আমরা রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্ত এসবের মধ্যে খুঁজব যে ওই রকম অতিপর্বযুক্ত কবিতা তালে তালে চলতে গিয়ে কোথাও আমাদের মাঝখানে থামবার দরকার হচ্ছে কিনা, এমনভাবে থামার দরকার হচ্ছে কিনা যে তার থেকে আবার একটা শব্দ বেরিয়ে আসছে। এটাও কিন্তু ওই অতিপর্ব আবৃত্তি করার একটা খুব দরকারি অনুশীলন। যত আধুনিকের দিকে যাব সেখানে এই যে অতিপর্ব দেয়া কবিতা, তার অনেকের মধ্যেই কিন্তু এরকম একটা দুটো শব্দকে আবার নতুন করে অতিপর্ব সৃষ্টি করার প্রয়োজন পড়বে। সেই জন্যই আমার বারবার বলা যে অনেক কবির কবিতার বই রাখতে হবে এবং সেগুলো পড়তে হবে। যে যে জিনিসগুলো শেখা হচ্ছে সেগুলো সেসব জায়গায় খুঁজতে হবে, শেখাটা তবে সম্পূর্ণতা পাবে। আর ওই যে আমি আবৃত্তির ক্লাসে গেলাম, স্যার এই কবিতাটা লিখিয়ে দিলেন, এই কবিতাটা কেমন করে বলতে হবে দেখিয়ে দিলেন, আর আমি সেটা তুলে নিয়ে চলে এলুম, ও তো মানে কি বলবো, ওগুলো কোনো শেখাই নয়, ও নেহাত শখ মেটানো। শিখতে গেলে এরকম করে খাটতে হবে। তাহলে এই একটা জিনিস হলো যে আমরা ভেতর থেকে কিছু কিছু অতিপর্বের শব্দ বের করে আনতে পারি এবং আনতে বাধ্য থাকি যদি মধ্যেখানে দাঁড়াই, তাহলে মিলবে না, না হলে। আ- এটা যে শুধু অতিপর্বযুক্ত কবিতার ক্ষেত্রেই হবে তা নয়। যেসব কবিতাতে অতিপর্ব নেই কিন্তু তালে বলতে হয়, সেই সব কবিতার মধ্যেও অনেক সময় দাঁড়িয়ে পড়লে ওই দু একটা শব্দ আড়ি হয়ে বেরিয়ে আসবে, এবং সেটাকে আমরা অতিপর্ব হিসেবে আলাদা করে লিখেও নিতে পারি। বা যখন অনেক দূর এগিয়ে যাবে অনুশীলনটা, তখন আর লিখে লিখে করবার তো দরকার নেই, তখন মাথায় থাকলেই হলো যে এই জায়গাটা আমার অতিপর্ব আছে। এক্ষেত্রে আরও একটা কবিতার কথা বলি, তাতে হয়তো দুটো একটা এরকম পাওয়া যাবে, কিন্তু সেও কবিতাটা সবাই জোগাড় করতে পারবেন কি না সন্দেহ। প্রমোদ বসুর কবিতা অভৌতিক। এগুলো সাধারণত আমাদের এখানে অনুশীলনে ব্যবহার করা হয় বলে আমি এগুলোর নির্দেশ দিচ্ছি, নির্দেশিকা দিচ্ছি। কিন্তু অন্য কোথাও যে পাওয়া যাবে না এমন কবিতা এমন নয়। এবং ওই যে বললাম, আহ, অতিপর্ব দেওয়া নেই এমন কবিতার মধ্যে থেকেও এটা বেরোবে। আর সেটা পড়তে হবে, খুঁজে দেখতে হবে, তবেই পাওয়া যাবে। তো অতিপর্ব এবং অতিপর্বের মধ্যে থেকে অতিপর্ব, বা অন্য কবিতার মধ্যে থেকে বেরিয়ে আসা অতিপর্ব, এইসব সম্বন্ধে যে আলোচনাটা, এটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার অন্য কিছু নিয়ে বলবো। এবার ইচ্ছে আছে আমার যে আমরা স্বরটাকে যেখানে ছেড়ে এসেছিলাম, এবার আবার দু একটা স্বরের ব্যাপারে বলবো, তারপর আবার হয়তো বা এই তালের ফিরে আসবো।